ওয়েলকাম এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট 1 বইয়ের অধ্যায় 3 নেটওয়ার্ক থিওরেম নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি এতটাই বড় যে এই অধ্যায় শেষ করতে স্টুডেন্টদের সেমিস্টার শেষ হয়ে যায়, কিন্তু অধ্যায় শেষ হয় না। কেননা এই অধ্যায়তে আছে 4টা থিওরেম। তুমি যদি সংক্ষেপে বা সোজা ভাষায় এগুলো শিখতে না পারো, পরীক্ষা শেষ হয়ে যাবে, সেমিস্টার শেষ হয়ে যাবে, কিন্তু এই অধ্যায়টা কখনোই শেষ হবে না। এই অধ্যায় মূলত 4টা থিওরেম আছে: কারশফ, থেভনিন, সুপারপজিশন আর হচ্ছে ম্যাক্সওয়েল। তার মধ্যে কারশফ আর ম্যাক্সওয়েলের যে থিওরেম দুটো আছে কিছুটা সিমিলার, কিন্তু সেখানে কিছু তফাৎ আছে, সেটা আমরা আগে জানবো। তো শুরু করা যাক কারশফ থিওরেম। কারশফের মোট সূত্র হচ্ছে দুইটি: কারেন্টের সূত্র এবং ভোল্টেজের সূত্র। আমার এখানে বোর্ডের জায়গা কম থাকার কারণে আমি আগে কারেন্টের সূত্র নিয়ে আলোচনা করবো, তারপরে ভোল্টেজের সূত্র। আর তুমি যখন এটা খাতায় নোট করবে দেখবে এক পেজে হয়ে যাচ্ছে। আর একটা তোমাদের জানার জন্য বইয়ে রাখা দরকার, সেটা হচ্ছে তোমাদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে লেখা আছে, গিয়ে দেখবে কারশফের সূত্র ব্যাখ্যা করো। আমি এখানে কারশফের সূত্র যে ব্যাখ্যাটা দেবো, সেই সংক্ষিপ্ত প্রশ্নে তুমি যদি ব্যাখ্যাটা লিখে দাও হয়ে যাবে, কেননা তোমাদের বইয়ে সেটা অনেক বড়োভাবে লেখা আছে। তো তোমার এক ভিডিওতে দুইটা কাজ হয়ে যাচ্ছে। আর তুমি যদি সূত্র বুঝতে না পারো, মানে ব্যাখ্যাটা বুঝতে না পারো, তুমি কখনোই কারশফের সূত্র সাহায্যে ম্যাথ করতে পারবে না। তো কথা না বাড়ে শুরু করি। কারশফের সূত্র হচ্ছে মোট দুইটা: একটা হচ্ছে কারেন্টের সূত্র, অন্যটা হচ্ছে ভোল্টেজের সূত্র। তো কারেন্টের সূত্র কি? বর্তনী কোনো মিলিত বিন্দুতে আগত ও নির্গত প্রবাহের বীজগণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ সামেশন অফ আই ইকুয়াল টু 0। কি? বর্তনী কোনো মিলিত বিন্দুতে আগত নির্গত প্রবাহের বীজগণিতিক সমষ্টি শূন্য, অর্থাৎ সামেশন অফ আই ইকুয়াল টু 0। তো কোনো নির্দিষ্ট বিন্দুতে, আর একটা পয়েন্ট এখানে তোমাদের অবশ্যই মনে রাখবে, আসলে কারেন্টের সূত্রে কোনো নির্দিষ্ট বিন্দু হবে, আর ভোল্টেজের ক্ষেত্রে হবে একটা লুপে। তো ভোল্টেজের নিয়ে কথা না বলি, আগে আমি কারেন্টের সূত্রটা শেষ করি। কারেন্টের সূত্রে বলছে কোনো নির্দিষ্ট মিলিত বিন্দুতে, তো ধরো এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুতে আগত নির্গত প্রবাহের বীজগণিতিক সমষ্টি শূন্য হবে। তো ধর এখান থেকে একটা কারেন্ট আসলো, আসার পরে সে এই দিক দিয়ে বের হয়ে গেল, আর একটা এদিক দিয়ে বের হয়ে গেল। তো এটার নাম দিলাম আমি I1, এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে I3। তো আশা করি ক্লিয়ার। এখানে তোমাকে একটা জিনিস মাস্ট বি মনে রাখতে হবে, আসলে কারেন্টের সূত্রের ক্ষেত্রে আগত কারেন্ট প্লাস এবং নির্গত কারেন্ট মাইনাস, অর্থাৎ যারা বিন্দুতে প্রবেশ করবে সেগুলো হবে প্লাস, আর যারা বের হয়ে যাবে সেটা হবে মাইনাস। তো এখানে যদি আমি কারশফের কারেন্টের সূত্র, এই বিন্দুতে আমি কারশফের কারেন্টের সূত্র অর্থাৎ KCL প্রয়োগ করি, তাহলে হবে I1। এখন আমি আগেই বলেছি, যে প্রবেশ করবে সে হবে প্লাস, তো I1 প্লাস, আর যারা বের হয়ে যাবে I2 এবং I3 হবে মাইনাস, I2 মাইনাস I3। এখন দেখো বলছে আগত ও নির্গত প্রবাহের বীজগণিতিক সমষ্টি শূন্য, তো ইকুয়াল টু 0। তো আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। আরও ভালোভাবে বুঝতে হলে তুমি ধরো একটা পাইপ কল্পনা করো, একটা হচ্ছে পাইপ। এই পাইপ দিয়ে 10 লিটার পানি প্রবাহিত হয়, কিন্তু তুমি কি করলে, তুমি এখান থেকে একটা প্রান্ত বের করলে এবং এখান থেকে একটা প্রান্ত বের করলে। তো এই 10 লিটার পানি এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কমে যাচ্ছে। তো এখানে হবে মাইনাস, এখানেও মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস। তো কি হচ্ছে, তো আগত কারেন্ট বা আগত পানি যেটা হচ্ছে প্লাস, আর বাদ বাকি হচ্ছে মাইনাস। তো এখানে কেন মাইনাস হয়েছে, তো এটা আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি। কিন্তু কিন্তু তুমি কোশ্চেন করতে পারো, তো আমাদের যে বই আছে সেখানে তো সার্কিটের মাধ্যমে করা, সেখানে তো এইভাবে ম্যাথ দেওয়ার নাই। তো সার্কিটের ক্ষেত্রে আমি সেটা কীভাবে বুঝবো? তো চলো একটা সার্কিট অঙ্কনের মাধ্যমে সেটা বোঝা যাক। তো এটা হচ্ছে আমাদের সেই সার্কিট। এখন এই সার্কিটে আমরা কারশফ কারেন্ট ল প্রয়োগ করব, কিন্তু এখন তুমি এই সার্কিটে কোথায় কারশফের কারেন্ট ল প্রয়োগ করবে? আমাদের তো যে কারশফের কারেন্টের সূত্র বলছে বর্তনী কোনো একটি মৃত বিন্দুতে আগত নির্গত প্রভাব বীজগণিতিক সমষ্টি শূন্য হন। আগত নির্গত প্রভাব বীজগণিতিক সমষ্টি শূন্য, এটা তো কোনো সময় প্লাস মাইনাস হয় সেটা বুঝছো। এখন তোমাকে বুঝতে হবে মৃত বিন্দু, অর্থাৎ তোমাকে বর্তনীর সেই জায়গায় কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে যেখানে ওই সার্কিটের কারেন্টগুলো এসে মিলিত হয়েছে বা সেখান থেকে বের হয়ে গেছে। তো এখানে দেখো সবগুলো কারেন্টে মিলিত হয়েছে হচ্ছে এখানে I1 কারেন্ট এখানে যাওয়ার পর দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I2 এবং I3। এই I3 কারেন্ট আবার এখানে আসার পর আবার এই বিন্দুতে মিলিত হচ্ছে, যেটা পরবর্তীতে আবার সোর্সে ফিরে আসছে। তো এই বিন্দুতে আমরা কারশফের কারেন্টস ল প্রয়োগ করবো। এখন তুমি বলতে পারো, ভাই আপনি দেখালেন যে এইভাবে একটা তীর চিহ্নের মাধ্যমে, যেখানে এইভাবে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যেটা আমি সহজেই বুঝলাম যে এখানে কোন জায়গায় প্লাস হবে এবং কোন জায়গায় মাইনাস হবে। তো এটা হচ্ছে যেহেতু ঢুকতেছে এটা প্লাস, আর এইগুলো যেহেতু বের হয়ে যাচ্ছে তো সেগুলো হচ্ছে মাইনাস। এখানে তো আমি খুব সহজে বুঝে গেলাম, কিন্তু এই সার্কিট আমি সেটা কীভাবে বলবো? তো তুমি একটু খেয়াল করো, এই সার্কিটটা ভালোভাবে দেখো। যদি আমি এদিকটা মুছে দেই, এদিকটা মুছে দেই, আর এখানে মুছে দেই, তাহলে আশা করি তোমার বুঝতে সুবিধা হইতেছে যে কারেন্ট কোন দিক দিয়ে ঢুকতেছে এবং কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে আমরা হচ্ছে আমাদের কারশফের এই সে মিলিত বিন্দু, এর এখানে আমরা কারশফের সূত্র, কারেন্টের সূত্র অ্যাপ্লাই করি,
তাহলে তুমি আশা করি বুঝতে পারতেছো কোন দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে এবং ঢুকতেছে। তো এখানে কারশফের সূত্র অনুযায়ী, তো কারশফের সূত্র অনুযায়ী কী লেখা যায়, কারশফের সূত্র অনুযায়ী লেখা যায় আগত কারেন্ট, এখানে আগত কারেন্ট হচ্ছে I1। তো আগত কারেন্ট আর নির্গত কারেন্ট যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই মাইনাস হবে, তো I2 মাইনাস I3, আর এদের বীজগণিত সমষ্টি 0। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি I1 ইকুয়াল টু মাইনাস ওই পাশে গেলে হয়ে যায় প্লাস সমান সমান পাশে, তো I2 যোগ I3। তো আশা করি সবাই কারেন্টের সূত্রে কারো কোনো সমস্যা নাই। এখন তুমি যখন ব্যাখ্যা করার সময় তোমাকে অবশ্যই বর্তনীটা আঁকতে হবে। এটা আমি বোঝানোর ক্ষেত্রে মুছে দিলাম, কিন্তু বর্তনীটা তোমাকে সম্পূর্ণ পরীক্ষার খাতায় ড্র করতে হবে, নোট করার সময় ড্র করবে। আর এই কারণে যেটা আমি বুঝছি সেগুলো লেখার কোনো দরকার নেই, এটা জাস্ট তোমাকে বোঝার জন্য আমি লিখলাম। তো এতটুকু হচ্ছে তোমার কারশফের কারেন্টের সূত্র। এখন চলো কারশফের ভোল্টেজের সূত্র দেখা যাক। তো যারা কারশফের কারেন্টের সূত্র বুঝতে পারছো তারা আশা করি কারশফের ভোল্টেজের সূত্র ইজিলি বুঝতে পারবে। তো শুরু করি। কারশফের ভোল্টেজের সূত্র: বর্তনী বিভিন্ন উপাদান সমূহের ভোল্টেজ ড্রপ এবং সরবরাহিত ভোল্টেজের বীজগণিতিক সমষ্টি 0, অর্থাৎ সামেশন অফ ভি ইকুয়াল টু 0। তো কারশফের ভোল্টেজের সূত্রে যারা ভোল্টেজ ড্রপ চিনো না বা জানো না সেই সব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে বলে দেবো, কেননা এটা একদম ইজি একটা জিনিস, না জানলে আমার কিছু করার নেই। তো কারশফের ভোল্টেজের সূত্র শেখার আগে বা এটাকে প্রয়োগ করার আগে তোমাকে কিছু নতুন জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে লুপ। আরেকটা জানতে হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তার আগে আমি তোমাদের বলি লুপ জিনিসটা কি। লুপ কথাটি অর্থ হচ্ছে চক্র। লুপ কথাটি অর্থ হচ্ছে একটা চক্র বা একটা সাইকেল। লুপ কথাটি হচ্ছে চক্র। তো লুপ কাকে বলে? সার্কিটের উপাদানের মধ্যে দিয়ে যাওয়া কোনো বদ্ধ পথকেই লুপ বলে। কি বলছি? সার্কিটের উপাদানের মধ্যে দিয়ে যাওয়া কোনো বদ্ধ পথকেই লুপ বলে। তো লুপ ক্লকওয়াইজও ঘোরানো যায়, অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরানো যায়। যেদিকে ঘোরাও তোমার অ্যান্সার সেমই আসবে, কিন্তু তোমাকে প্লাস মাইনাস হিসাব রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস নোট করতে হবে, তুমি যেদিকে যাও যদি কারেন্টও সেদিকে যায় তাহলে সেটা হবে পজিটিভ। তুমি যেদিকে যাও যদি কারেন্ট তার বিপরীত দিকে যাও তাহলে সেটা হবে নেগেটিভ। তুমি যেদিকে যাও যদি সেদিকে সোর্সের পজিটিভ প্রান্ত থাকে সেটা হবে পজিটিভ, আর তুমি যেদিকে যাও যদি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত থাকে তাহলে সেটা হবে নেগেটিভ। এই তিনটার রুলস অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এটা রেখে তুমি লুপ যেদিকে ঘোরানো না কেন তোমার ম্যাথ ভুলার কোনো সম্ভাবনা নাই। তো চলো আমরা এখানে এখন লুপ ঘোরাবো। লুপ ঘোরাবো কোথায়? তো লুপ ঘোরানোর আগে তোমাকে বুঝতে হবে বিন্দুগুলো A B C D E F A। তুমি যে বিন্দু থেকে লুপ ঘুরাবে সেই বিন্দুতে ফিরে আসলে তোমাকে একটা লুপ সম্পূর্ণ হবে। তো আমি এ বিন্দু থেকে যদি লুপ ঘুরাই তাহলে A B E F এতে এসে আমাদের সম্পূর্ণ হবে। তো লুপ ঘোরানোর সময় তোমাকে অবশ্যই চিহ্নটা দিতে হবে। তো এই চিহ্নটা এদিকে দেওয়া হচ্ছে মানে ক্লকওয়াইজ, আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি। আর যদি আমি চিহ্নটা এদিকে দিতাম তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আশা করি বুঝতে পারতেছো। তো আমি এখন A B E F এতে ক্লকওয়াইজ ঘোরাবো। তো দেখো ঘোরাই। তো ক্লকওয়াইজ আমি এই বিন্দু দিয়ে যাত্রা শুরু করলাম। শুরু করার পর এখান দিয়ে যাবে, তো এখানে R1 আছে, এখানে R2 আছে। তো এখানে অবশ্যই ভোল্টেজ ড্রপ হতে আছে A ও B এর মাঝে, এবং B ও এর মাঝেও ভোল্টেজ ড্রপ হবে। আর এখানে A ও F এর মাঝে ভোল্টেজ গেইন হবে। কেন গেইন হবে? কারণ এখান থেকে মূল সোর্সটা যাচ্ছে। তো দেখো A ও B এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 এবং B ও এর মধ্যে ভোল্টেজ ড্রপ V2, এবং এটা হচ্ছে ভোল্টেজ গেইন E। তো আমি কি বলছি, আমি যেদিকে যাব যদি কারেন্ট এদিকে যায় সেই দিকে হবে প্লাস। দেখো আমি যেদিকে যাচ্ছি মানে লুপ এদিকে ঘুরতেছে আর কারেন্টের দিকও এদিকে, মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে, তো এখানে প্লাস হবে V1। তারপরে আসো লুপ এদিকে ঘুরতেছে কারেন্টের দিকে নামতে থাকতে, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, তো সেদিকে হবে প্লাস V2। ওকে, তো আমি যেদিকে যাচ্ছি কারেন্টের সেদিকে যাচ্ছে সেটা হচ্ছে V2, আর আবার সেম আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত আছে অর্থাৎ মাইনাস E। তারপরে আমি আবার এই বিন্দুতে ফিরে আসলাম, আর যে বিন্দুতে ফিরে আসলাম সেই বিন্দুর সাথে সেই বিন্দু বিভব পার্থক্য হবে 0। তো ক্লিয়ার? কিন্তু তুমি যদি এভাবে লেখো সেটা হবে না, তোমাকে লিখতে হবে একটু বড়দের মতন V ইকুয়াল টু IR। আমরা তো এই সূত্রটা আশা করি শিখছি IR। তোমরা পরীক্ষার খাতায় এই লাইনটা লিখবা, তোমরা লিখবা কি ডিরেক্ট এখানে লিখবে হচ্ছে I1 R1 প্লাস I2 R2 মাইনাস E ইকুয়াল টু 0। এই লাইনটা আমরা লিখবো না। তো কারশফের ভোল্টেজের সূত্র আশা করি কারো কোনো সমস্যা নাই। এক্সট্রা তো কারশফের ভোল্টেজের সূত্র কি? লুপের মধ্যে ঘোরাতে হবে আর কারেন্টের সূত্র কোনো একটা বিন্দুতে। তো তুমি যখন খাতায় নোট করবা তুমি জাস্ট এই লেখাটুকু লিখবা, মানে কারশফের সূত্র কারেন্টের সূত্র লেখা যেটা লেখছে তো বললামই, আর ভোল্টেজের সূত্র লিখবা, এই সার্কিটটা অঙ্কন করবা এবং শুধু এই লাইনটা লিখবা।
তাহলে তোমার কার্শফের সূত্র ব্যাখ্যা দেওয়া হয়ে যাবে। আর যদি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।